এবার আমরা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। তার প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য। তার প্রধানমন্ত্রী কে ছিলেন? কৌটিল্য। তিনি অর্থশাস্ত্র রচনা করেছেন। তিনি অর্থশাস্ত্র কি করেছেন? রচনা করেছেন। তার সময় গ্রিক দূত মেগাস্থিনিস এসেছিলেন। কার সময়? তার সময়। কে? চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে মৌর্য যুগে মেগাস্থিনিস এসেছিলেন। এই দূত ইন্ডিকা বইটি লিখেছেন। এই মেগাস্থিনিস ইন্ডিকা বইটি লিখেছিলেন। তাহলে দেখো, মৌর্য যুগে মেগাস্থিনিস এসেছিলেন কার সময়ে? রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে। এবং তিনি এই মেগাস্থিনিস উনি ইন্ডিকা বইটা লিখেছিলেন। এবং এই মৌর্য যুগে সর্বশেষ রাজা কে ছিলেন? রাজা বৃহদত্ত। আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে আনছি, তোমরা হচ্ছে এগুলা ভালো করে স্লাইডগুলো পড়ে নিলে আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখো, সম্রাট অশোক মৌর্য যুগে চলে যায়। দেখো, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। কলিঙ্গ যুগের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কে? সম্রাট অশোক। সম্রাট অশোক কলিঙ্গ যুগের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং রাজধানী ছিল পাটলিপুত্র। কিসের রাজধানী? তেলে সম্রাট অশোকের রাজধানী কই ছিল? পাটলিপুত্র। আচ্ছা, এবার গুপ্ত যুগ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। সর্বশেষ রাজা বিষ্ণুগুপ্ত। ভারতের স্বর্ণযুগ নামে পরিচিত। এই গুপ্তযুগকে ভারতের স্বর্ণযুগ নামে পরিচিত। শ্রেষ্ঠ রাজা হলেন সমুদ্রগুপ্ত। তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। তাহলে প্রাচীন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। এটা কখন হয়েছিল? গুপ্ত যুগে। শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। প্রাচীন ভারতের নেপোলিয়নও বলা হয় সমুদ্রগুপ্তকে। এবং তার শাসনামলকে কি বলা হয়? স্বর্ণযুগ। তার শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়। এবং সর্বশেষ রাজা হচ্ছে বিষ্ণুগুপ্ত ছিল। এবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত, উপাধি ছিল বিক্রমাদিত্য। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। তার 9 জন কবিকে একত্রে নবরত্ন বলা হয়। তার 9টা কবি ছিল। এই বিক্রমাদিত্যের 9টা কবি ছিল। এই 9 জন কবিকে একত্রে নবরত্ন বলা হয়। সভাকবি হলেন কালিদাস। আচ্ছা, যে কালিদাস ছিলেন এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি। আচ্ছা, তার আমলে চীনা পর্যটক ফা হিয়েন ভারতবর্ষে আসেন। কার আমলে? এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। দেখো কতগুলা কাজ হয়েছে। তার উপাধি ছিল বিক্রমাদিত্য। তার 9 জন কবি ছিল যাদেরকে নবরত্ন বলা হতো। এবং সভাকবি ছিলেন কালিদাস। এবং তার আমলে চীনা পর্যটক ফা হিয়েন ভারতবর্ষে আসেন এবং ফু কুও কিং গ্রন্থটি রচনা করেন। কি করেন? ফু কুও কিং গ্রন্থটি রচনা করেন। এবার আসলো শশাঙ্কের যুগ। শশাঙ্ক ছিলেন একাধারে রাজা ধীরাজ, বিখ্যাত নৃপতি। তার উপাধি ছিল মহাসামন্ত। এটা খুব ইম্পর্টেন্ট যে শশাঙ্কের উপাধি কী ছিল? মহাসামন্ত। এটা মনে রাখবা। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্ক। রাজধানী ছিল কর্ণসুবর্ণ। রাজধানী কি ছিল? কর্ণসুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদ। তিনি প্রথম জনপদগুলোকে একত্রিত করেন। এই যে 16টি জনপদ, এই জনপদগুলোকে একত্রিত করেন রাজা শশাঙ্ক। এই রাজা শশাঙ্ককে কি বলা হইতো? রাজা ধীরাজ বলা হইতো। হ্যাঁ, তার উপাধি ছিল মহাসামন্ত। বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা ছিল রাজা শশাঙ্ক। রাজধানী ছিল কোথায়? কর্ণসুবর্ণ। আচ্ছা, এই যে তার এই যুগটাকে মৎস্যান্বয়ের যুগ বলে। মৎস্যান্বয়ের যুগ কি বলতো? বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। মানে কি? রাজনৈতিক অরাজকতা। আমরা 5ই আগস্টের পর দেশে যে অবস্থা দেখেছিলাম না বাংলাদেশে, ঠিক ওই রকম অবস্থা ছিল। অরাজকতার যুগ ছিল। 650 থেকে 750 সপ্তম এবং অষ্টম শতকে মৎস্যান্বয় সংঘটিত হয়। আচ্ছা, খুবই শর্টলি বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি বুঝবা। এবার দেখো, শশাঙ্কের পর এবার হচ্ছে পাল বংশের পালা। পাল বংশ আসছে
পাল বংশের শাসনামল প্রায় 400 বছর, খুবই বৃহৎ, মানে তারা হচ্ছে অনেক বছর শাসন করে গিয়েছে বাংলা। শাসনামল প্রায় 400 বছর। বাংলায় দীর্ঘস্থায়ী রাজবংশ এই পাল বংশ। বাংলায় দীর্ঘস্থায়ী রাজবংশ প্রথম বংশানুক্রমিক শাসন ব্যবস্থা চালু করেন। তারাই কারা? পাল বংশ প্রথম বংশানুক্রমিক শাসন ব্যবস্থা চালু করেন। পালরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। পালরা কি? বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। আচ্ছা, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এবং সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল, সর্বশেষ রাজা মদন পাল। তাইলে দেখো 3টা অপশন। পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল, সর্বশ্রেষ্ঠ রাজা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে হচ্ছে ধর্মপাল, আর সর্বশেষ রাজা হচ্ছে মদন পাল। এবার সেন বংশ। সেন বংশের আচ্ছা, আমরা চিত্রতে এই যে দেখো একটা চিত্র আছে এখানে। উনি হচ্ছে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সাথে পরাজিত হয়, তখন এই যে লুকানোর একটা চিত্রপট, উনি লুকিয়ে চলে যাচ্ছিল। আচ্ছা, এই একটা চিত্রপট দেখো। প্রতিষ্ঠাতা কি? হেমন্ত সেন। সেনদের রাজা ছিলেন, সেনদের রাজধানী ছিল নদিয়া এবং বিক্রমপুর। সেনদের রাজধানী কোথায় ছিল? নদিয়া এবং বিক্রমপুর। শ্রেষ্ঠ রাজা ছিল বিজয় সেন, আর সর্বশেষ রাজা কেশব সেন। আচ্ছা, সর্বশেষ রাজা কে? কেশব সেন। লক্ষণ সেন 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সাথে নিকট পরাজিত হন। আচ্ছা, এটা তাহলে লক্ষণ সেন। লক্ষণ সেনের চিত্রপট লুকানোর সময়, লুকিয়ে যখন চলে যাচ্ছিল তখন এই লক্ষণ সেনের চিত্রপট ছিল এটা। আচ্ছা, কেউ একজন চিত্রাঙ্কন করেছিল। আচ্ছা দেখো, এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সাথে পরাজিত হন কে? লক্ষণ সেন 1204 সালে। এবার আমরা একটা ছক আকারে প্রাচীন বাংলার কিছু শাসনামল, বিভিন্ন শাসনামল সম্পর্কে একটু ধারণা নিব। দেখো কয়টা? মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন। কিভাবে আসছে দেখো স্লাইডে। প্রথমে ছিল মৌর্য, এরপর ছিল গুপ্ত, এরপর গৌড়। হ্যাঁ, গৌড় সাম্রাজ্য মানে একটা সাম্রাজ্য থেকে আরেকজনের হাতে হচ্ছে শাসনাভার, হ্যাঁ, যায়। গৌড়র পর আসে পাল সাম্রাজ্য, পাল সাম্রাজ্যের পর আসে সেন সাম্রাজ্য। দেখো, মৌর্য সাম্রাজ্য বা মৌর্য বংশের প্রথম রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, আমরা একটু আগে পড়ে আসছি, এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন সম্রাট অশোক, এবং মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদত্ত। গুপ্ত সাম্রাজ্যের প্রথম রাজা ছিলেন চন্দ্রগুপ্ত, শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত এবং শেষ রাজা ছিলেন বিষ্ণুগুপ্ত। গৌড় সাম্রাজ্যের প্রথম রাজা ছিলেন শশাঙ্ক, শ্রেষ্ঠ রাজা ছিলেন শশাঙ্ক। এরপর আসলে ইতিহাস আর কিছু খুঁজে পাই নাই। তারপরে পাল বংশে চলে যায় ইতিহাস। এখানে কি হয়েছিল ইতিহাস ভালো করে প্রকাশ করতে পারেনি। এবার পাল বংশ। পাল বংশে ছিল প্রথম রাজা গোপাল, শ্রেষ্ঠ রাজা ধর্মপাল এবং শেষ রাজা মদন পাল। এরপরে সেন সাম্রাজ্যতে যাই। সেন সাম্রাজ্যের প্রথম রাজা সামন্ত সেন, শ্রেষ্ঠ রাজা বিজয় সেন এবং শেষ রাজা লক্ষণ সেন। এবার কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, মানে কোন কোন শাসনামলে কি কি ঘটেছিল, ইম্পর্টেন্ট টপিক যেগুলো মনে রাখতে হবে। দেখো, মৌর্য যুগে বা মৌর্য সাম্রাজ্যে বা মৌর্য বংশে মহাস্থানগড়ের গোড়াপত্তন হয় এবং মেগাস্থিনিসের বাংলায় আগমন ঘটে। আচ্ছা, এবার গুপ্ত সাম্রাজ্য বা গুপ্ত বংশের এই যুগে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। এই গুপ্ত যুগটাকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় এবং কালিদাসের মেঘদূত, মানে কি কবি কালিদাস এই গুপ্ত সাম্রাজ্যের সভাকবি ছিলেন। আচ্ছা, গৌড়। সপ্তম এবং অষ্টম দশকে মত সন্নয় ঘটে, অরাজকতার সৃষ্টি হয় এবং এই যুগের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। পাল বংশ সবচেয়ে দীর্ঘস্থায়ী, প্রায় 500 বছর পালরা শাসন করে এবং চর্যাপদ শুরু হয় এবং কৈবত বিদ্রোহ হয়। সেন বংশ। সেন বংশ হলো সর্বশেষ হিন্দু বংশ। এই যুগে বখতিয়ার খলজির আক্রমণ ঘটে। সেন বংশের পরই হচ্ছে
মুসলিম বিশ্বে শাসনামল চলে যায়, হ্যাঁ, মুসলিমদের কাছে শাসনামল চলে যায়। আচ্ছা, এবার আমরা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, মহাস্থানগড় কোথায়? বর্তমান বগুড়া করতোয়া নদীর তীরে, এবং মৌর্য ও গুপ্ত যুগের নিদর্শন পাওয়া যায় মহাস্থানগড়ে। সোমপুর বিহার কোথায়? নওগাঁতে। নির্মাতা কে? ধর্মপাল। এখানে সত্যপীরের ভিটা রয়েছে। নরসিংদীর ওয়ারী বটেশ্বর। এবার আমরা যাই ময়নামতি কুমিল্লাতে, প্রাচীন নাম রোহিতগিরি এবং শালবন বিহার এখানে অবস্থিত। এবার ঢাকেশ্বরী মন্দির, রাজা বল্লাল সেন এটি নির্মাণ করেন। ঢাকেশ্বরী মন্দির, চিত্রতে ঢাকেশ্বরী মন্দির দেখতে পাচ্ছ। নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতে বিশ্বের প্রাচীনতম বৌদ্ধ শিক্ষা কেন্দ্র, প্রতিষ্ঠাতা কুমারগুপ্ত, এবং বিশ্ববিদ্যালয়টির প্রথম আচার্য ছিলেন শীলভদ্র। এবার দেখো, পরিব্রাজকের বাংলায় আগমন। কোন কোন পরিব্রাজক বাংলায় এসেছিলেন এটা নিয়ে আমরা একটু পড়ি। দেখো, একসাথে আনার চেষ্টা করেছি, ওইখানে তো আলাদা আলাদা, কারণ এক একটা যুগে বা এক একটা সাম্রাজ্যে এক একজন এসেছিল, তো ওইভাবে মনে রাখতে গেলে আমাদের ছক আকারে আনলে বিষয়টা আরও সহজ হয়। দেখো, এই যে মেগাস্থিনিস কোন দেশ থেকে এসেছিল? গ্রিস থেকে এসেছিল। শাসক প্রথম চন্দ্রগুপ্তের সময় এসেছিল, আর তার বই ছিল ইন্ডিকা। সে ইন্ডিকা বইটা লিখে। এবার ফা হিয়েন আসে চীন থেকে, হ্যাঁ, ফা হিয়েন প্রথম চীন থেকে আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। দেখো, প্রথম চন্দ্রগুপ্তের সময় মেগাস্থিনিস আসে, ইন্ডিকা বইটা লেখে গ্রিস থেকে, এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় চীন থেকে ফা হিয়েন আসে। গুপ্তযুগে আসেন প্রথম চৈনিক। এবার হিয়েন সাং চীন থেকে আসে হর্ষবর্ধনের শাসনামলে। এবার হচ্ছে মা হুয়ান আসে চীন থেকে, শাসক ছিলেন গিয়াসউদ্দিন আজম। ইবনে বতুতা আসেন মরক্কো থেকে মোহাম্মদ বিন তুগলক ও মোবারক শাহর সময়, এবং বাংলাকে ধনসম্পন্ন নরক বলেন। প্রথম বাঙ্গালা শব্দ ব্যবহার করেন। সোনারগাঁও আসেন এবং গ্রন্থ সফরনামা। দেখো, বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র কোথায় অবস্থিত? এটার উত্তর কি? নগরকেন্দ্র মহাস্থানগড়। কোন বাঙালি সপ্তম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বাধ্যক্ষের পদ অলঙ্কৃত করেন? শীলভদ্র। চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? ফা হিয়েন আসেন, একটু আগে পড়ে আসছি। ফা হিয়েন কোথায় আসে? এই যে দেখো, ফা হিয়েন আসেন চীন প্রথম দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে কি হবে এখানে? ফা হিয়েন আসে দ্বিতীয় চন্দ্রগুপ্ত।